ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। অর্থ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি স্বপন দাশগুপ্ত। আমরা সরাসরি চোখ রাখবো সেই দিকে। বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এটা খুব চ্যালেঞ্জিং একটা পোর্টফোলিও। এটার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক যে অবস্থাটা, সেটা খুব একটা যে উজ্জ্বল সেটা বলা ঠিক যায় না এখন। তো এই পরিস্থিতির মধ্যে যেটা আমাদের সব থেকে বড় একটা চ্যালেঞ্জ হবে, যে প্রথম কথা, ট্যাক্স না বাড়িয়ে রেভিনিউ কিরকম ভাবে বাড়ানো যায়, সেটা হচ্ছে একটা বিরাট চ্যালেঞ্জ। অনেক রকমের জাগলারি করতে হবে, কারণ প্রথম কথা অনেক জায়গায় লিকেজেস আছে, যেটাকে ট্রান্সমিশন লস বলতে পারো। সেই লিকেজেস গুলোকে যতটা সম্ভব বন্ধ করা। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক জায়গায় আমরা এখানে যতটা রেভিনিউ পোটেনশিয়াল আছে, সেই তুলনায় আমরা হয়তো রেভিনিউ তুলছি না। কিছুটা হয়তো কোনো প্রশাসন কিছু সমস্যা থাকতে পারে, কিছু কিছু হতেও পারে যে এর আগে যারা ছিলেন তারা হয়তো পুরো রেভিনিউটা তুলতে চাইওনি, সেটারও একটা সমস্যা হতে পারে। পুরোটা আমি এখন বলছি না, আমি বলছি যে অনেক রকমের পসিবিলিটিস আছে। তো সেগুলোই দেখতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার কাছে জানতে চাইবো, এক্ষুনি কিন্তু আমরা দেখছিলাম যে নতুন দফতর পেয়েছেন, একেবারে বলে যে অর্থ দপ্তর পেয়েছেন রাজ্যের স্বপন দাশগুপ্ত, এবং তারপরেই কিন্তু তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। তিনি বলছেন অত্যন্ত একটি চ্যালেঞ্জিং বিষয়, অবশ্যই রাজ্যের অর্থ দপ্তর সামলানো চ্যালেঞ্জিং বিষয় হওয়ারই কথা। তিনি আর কি কি বলেছেন সংবাদ মাধ্যমের কাছে, আমরা বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে। একদম শিল্পা, দেখো, জল্পনা একটা ছিল যে রাজ্যের নতুন অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। আজকের সেই জল্পনার অবসান ঘটেছে। স্বপন দাশগুপ্ত তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, দপ্তর এতদিন বন্টন হয়নি। আজকের তিনি দপ্তর পেয়েছেন। তিনি রাজ্যের নতুন অর্থমন্ত্রী হিসাবে তিনি তার যে দপ্তর, সেই দপ্তরে তিনি এসেছিলেন। তার যে আধিকারিকরা ছিল তার সাথে তিনি কথা বলেছেন। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত তিনি যে পোস্টের মুখে পড়েছিলেন, প্রথমত যে পোস্টটা সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে তাদের করে আসছিল বা তাদের কৌতূহল ছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে বিপুল দেনা রাজ্যের ঘাড়ে চাপিয়ে রেখেছে, এবং তুই যেন বামে কংগ্রেসের সময় থেকে বামফ্রন্টের সময় সেই দেনা ছিল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেই দেনা, যে রাজ্যের যে দেনা, সেটা এক লাফে অনেকটা বড় পরিমাণে দেনা হয়েছিল। সেই দেনার পর যে রাজ্যের নতুন সরকার, তার যে নতুন অর্থমন্ত্রী, তার কাছে একটা স্বাভাবিকভাবে একটা বাড়তি চাপ। এই চাপটা তিনি কীভাবে মোকাবিলা করবেন, এই প্রশ্নটার উত্তরে তিনি কার্যত বলেছেন যে যদি এই যে সমস্যা এই মুহূর্তে রাজ্যের যে এই মুহূর্তে আর্থিক অবস্থা বা আর্থিক যে পরিস্থিতি রয়েছে, এই মুহূর্তে রাজ্যের ঘাড়ের উপরে অনেকটা দেনা রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রেখে তিনি আধিকারিকদের সঙ্গে তিনি আলোচনা করেছেন। তবে এই মুহূর্তে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে তিনি যেটা দাবি করছেন যে এই মুহূর্তে রাজ্যের যে ট্যাক্স বা কর, সেই বাড়তি করের বোঝা না চাপিয়ে কীভাবে সাধারণ মানুষের উপর বোঝা না চাপিয়েও রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা সেটা স্বাবলম্বী করা যায় বা স্টেবল পর্যায়ে নিয়ে আসা যায়, সেই বিষয়ে তিনি আলোচনা করছেন। তবে আজকে যে আলোচনা বা সেটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে তিনি একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা, দেখো তুমি, দীর্ঘদিন পরে, অনেক বছর পরে কিন্তু আমরা দেখেছিলাম যে যে 34 বছরের বাম সরকার, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের যে সরকার, কেন্দ্র রাজ্যে কিন্তু একই সরকার আমরা দীর্ঘদিন ধরে দেখিনি। এবারে কিন্তু বাংলায় ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার। তাহলে যে কেন্দ্রের রাজ্যের এই যে দেনা, এই যে বাড়তি দেনাটা কি তাহলে মুকুব করবে রাজ্যের কাছে? কি বাড়তি কোনো প্যাকেজ আদায় করবে অর্থমন্ত্রী? এ প্রশ্নের উত্তরে তিনি কিন্তু কার্যত একেবারেই না বলেননি। তিনি বলেছেন, জার্মানির একটি উদাহরণ টেনেছেন, যে জার্মান যখন যুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়েছিল, সেই সময় কিন্তু তাদেরকে সার্ভাইভ করার জন্য যে বাড়তি প্যাকেজ দিয়ে যে তাদের অর্থনীতিকে
চাঙ্গা করার যে পদ্ধতিটা অবলম্বন করেছিলেন, তিনি থেকে জার্মানি সেই যুদ্ধের প্রসঙ্গটা টেনে এনেছেন। অর্থাৎ অনেকে মনে করছেন, অভিজ্ঞ মহল যারা রয়েছেন তারা মনে করছেন, যে অর্থনীতি বিশেষজ্ঞ তারা মনে করছেন যে এই মুহূর্তে তিনি যে ইঙ্গিতটা দিলেন সেটা কার্যত এটাই বোঝানোর চেষ্টা করলেন যে যেহেতু রাজ্যে এই মুহূর্তে কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার, ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ রাজ্যের যে এই যে বাড়তি দেনার বোঝা, এটা কি তাহলে কোথাও মুকুব করার জন্য বাড়তি প্যাকেজের জন্য কি তারা আবেদন করবে? এই প্রশ্নের উত্তর তিনি সরাসরি না বললেও তার উদাহরণ থেকে পরিষ্কার যে রাজ্যের জন্য কেন্দ্র একটা হয়তো একটা প্যাকেজ দিতেও পারে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগে ইঙ্গিতও দিয়েছিলেন যে রাজ্যে যেহেতু ডবল ইঞ্জিন সরকার, এবারে কাজ কিন্তু কেন্দ্রের সঙ্গে রাজ্যের সমন্বয় রেখে হবে এবং রাজ্যের এই যে অর্থনৈতিক অবস্থা সেটা চাঙ্গা করার জন্য কেন্দ্রের কাছে শেষ পর্যন্ত এই রাজ্য সরকার বাড়তি কোনো প্যাকেজ আবেদন করে কিনা বা বাড়তি প্যাকেজ কেন্দ্র দেয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে তিনি আজকের যে উদাহরণটা টানলেন জার্মানির উদাহরণ, সেটা থেকে অনেকটা পরিষ্কার হচ্ছে। তবে এই মুহূর্তে তুমি জানো যে কেন্দ্রের রাজ্যের যে সরকার, বিগত সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার যে দেনাটা, সেই দেনাটা ওভারকাম করে রাজ্য চালানো অনেক অর্থনৈতিকভাবে চাঙ্গা করা অনেকটা বড় চ্যালেঞ্জিং। তবে তার মাঝখানে দেখো যে গত সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা ছিল, সেই অনুদান বা ভাতা কিন্তু ডবল হয়েছে, 1,500 থেকে 3,000 টাকা হয়েছে। এবং সেই সঙ্গে যে যুবসাথী তৃণমূলের আমলে ছিল, সেটা আবার যুবশক্তি নামে নতুন প্রকল্প, সেখান থেকে 1,500 থেকে 3,000 টাকা হয়েছে। আবার ডিএ দেবে বলে যে তৃণমূল বিজেপি সরকার তার ইস্তেহারে কিন্তু পরিষ্কার জানিয়েছিল যে এই সরকার আসলে ডিএটা ভাবনা চিন্তা করবে। এবং ইতিমধ্যেই এই যে ডিএ যে সংগ্রামী যৌথ মঞ্চ, তার সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কথাও বলেছেন, বৈঠকও করেছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ডিএটা হয়তো রাজ্য সরকার হয়তো শেষ পর্যন্ত দেবেন। যদি এই যে বাড়তি একদিকে দেনা, তারপরে আবার এই ডিএর একটা চাপ, তারপরে আবার এই একাধিক এই যে অনুদান যে জনমুখী প্রকল্প চলছে তারও একটা চাপ রয়েছে, সেক্ষেত্রে সেই সব সমস্ত বিষয় মাথায় রেখে অর্থনৈতিকভাবে কীভাবে চাঙ্গা করা যায়। তবে আজকে তিনি যেটা পরিষ্কার করে বলেছেন যে ডিএর বিষয়টা এই মুহূর্তে আলোচনায় আসেনি। তবে যেহেতু আজকের প্রথম দিন তিনি দপ্তরে এসেছেন, অনেক ফাঁক ফোকর রয়েছে, সেই ফাঁক ফোকরগুলো তিনি খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে সেই ফাঁক ফোকরগুলো কি তিনি ক্রমশ অবশ্যই করে তিনি পরবর্তী সময় বলবেন। তবে যে ফাঁক ফোকরগুলো রয়েছে তিনি আজকে সেটা দেখে গেলেন যে দপ্তরের কোথাও লিকেজ রয়েছে কিনা, সেই লিকেজগুলো তিনি কীভাবে মেরামত করবেন সেই বিষয়গুলো পরে আলোচনা হবে। এবং রাজ্য যে একটা আর্থিকভাবে স্বাবলম্বী হবে সেই বিষয়ে তিনি অনেকটাই ইঙ্গিত দিলেন যে বাংলাকে অর্থনৈতিকভাবে আবার ঘুরে দাঁড়ানো বা দাঁড় করানোর যে চ্যালেঞ্জিং তিনি গ্রহণ করছেন। শিল্পা, একদমই বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার সরাসরি। বিশ্বজিৎ কিন্তু জানালেন যে ইতিমধ্যে অর্থ দফতরের দায়িত্ব পেয়ে স্বপন দাশগুপ্ত তিনি কিন্তু বিভিন্ন রকম ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের কাছে। তাতে কিন্তু একটা কথা স্পষ্ট, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যে একই সরকার থাকা এবার কিন্তু বাংলার যে একেবারে বলা যায় আর্থিক অবস্থা তা একেবারে চাঙ্গা হতে চলেছে, এমনটাই মনে করছেন অনেকে।